আমি সেই জন্যই বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই, সন্দীপ ঘোষের ফাঁসি চাই বলেননি। সৃজিতা ঘোষ সোশ্যাল মিডিয়াতে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে এই আন্দোলনকে আরো জমাট বাঁধানোর জন্য কাজ করছেন, আপনার সাধ্যমতো রাস্তাতেও নামছেন। আমি আপনাকে কোনো রাজনৈতিক প্রশ্ন করছি না, কিন্তু সুপ্রিম কোর্ট যখন কথা বলে এবং তার কথা যখন প্রশাসনিকভাবে কোনো একটি ব্যবস্থাকে কেন্দ্র করে হয়, তখন সে কথা তো নির্দিষ্ট মানে থাকে। আমি রাজনীতির বাইরে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে এ রাজ্যের সরকার তার যা করণীয় ছিল সেটা করেছে, নাকি তার যা করণীয় ছিল সেটা না করে কার্যত ধর্ষকদের এবং খুনিদের সাহায্য করেছে? আচ্ছা, আমি এক্ষেত্রে প্রথমে একটা কথা বলতে চাই, এটা একটা ইনফরমেশন আউট অফ দ্য কনটেক্সট। আমার কিন্তু ওই হসপিটালেই জন্ম এবং আমি বড় হয়েছি ওই আশেপাশের এরিয়াতেই, ঠিক আছে? ভৈরব মুখার্জি লেন, ঠিক তার উল্টো দিকের গলি, সেখানেই আমার জন্ম এবং ওখানেই বড় হয়েছি। তো যে ঘটনা, প্লাস আমি এই যে সভায় যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমি একমাত্র মেয়ে এখানে, তো কিছু না হলেও সেই মহিলা, সেই নারী যা ফেস করেছে সেটা কোথাও না কোথাও একটু হলেও আমি বোধহয় বেশি অনুভব করতে পারছি সবার থেকে। আমার কাছে একটাই বক্তব্য যে পুলিশ ব্যবস্থা আর প্রশাসন ব্যবস্থার যে একটা বড় ফেলিয়ার সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সব থেকে বড় ফেলিয়ার এটাই, যেদিনকার ধর্ষণটা হয়েছে সেই দিনকার প্রথমেই বলে দেওয়া হলো যে এটা আত্মহত্যা। কেমন করে এতগুলো সাইন দেখার পর, তার শারীরিক এত রকম সাইন্স দেখার পর যেখানে বোঝা যাচ্ছে যে তিনি নির্যাতিতা, কেমন করে বলে দেওয়া হলো যে এটা আত্মহত্যা? এটা আমার কাছে আনন্যাচারাল ডেথ বোঝাই যাচ্ছে। সেখানে কেমন করে বলে দেওয়া হলো এটা আত্মহত্যা হয়েছে, এবং 5 ঘন্টা পর কি করে, মানে 5 ঘন্টা পর সেটা জানানো হলো কেন? 3 ঘন্টা অবধি তার পরিবারকে দেখতেই দেওয়া হলো না, যেতেই দেওয়া হলো না তার নিজের মেয়ের কাছে। এর থেকে বড় নির্মম ব্যাপার তো আমি ভাবতেই পারছি না। তার বাবা মায়ের কি অবস্থা সেই সময়? তার বাবা মা কতটা অসহায় বোধ করছেন যে আমার মেয়ে কি পরিস্থিতিতে আছে আমি দেখতেই পারছি না। আদেও সে আত্মহত্যা করেছে না আদেও তার সাথে কি হয়েছে আমরা জানতেই পারছি না। 5 ঘন্টা অবধি, মানে 3 ঘন্টা অবধি তাদেরকে দেখতেই দেওয়া হলো না। বেশ, একটা পয়েন্ট অ্যাড করি অনির্বাণ, কালকে সন্দীপ ঘোষকে এতদিন পরে কলকাতা পুলিশের মনে হয়েছে যে উনি নির্যাতিতার নাম প্রকাশ করেছেন, সেই জন্য কালকে দুপুর 12টার সময় ডেকেছেন যাতে সিবিআই থেকে একদিন অন্তত বাঁচিয়ে রাখা যায়। এটা হচ্ছে কলকাতা পুলিশের তদন্ত। লকেট চ্যাটার্জি ভিতরে ছবি প্রকাশ করেছে। এতদিন মনে গেছে, এতদিন মনে ছিল না। বলুন না, লকেট চ্যাটার্জি ছবি প্রকাশ করেছে। আপনার পুলিশ কমিশনার বলছি, আপনার মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন, আপনার মুখ্যমন্ত্রী নিজের সিআই নাম দিয়েছেন, তারপর উনি আলাদা করবেন। বলছি সৌরভ বাবু, সৌরভ বাবু, আমি এখানে একটা কথা বলতে চাই যে সমাজে কোনো মেয়ের সেফটি নেই, সেই সমাজে সেই ধর্ষিতা নির্যাতিতা মেয়ের ছবি প্রকাশ হয়ে যাচ্ছে এবং কিছু মানুষ সেটা করছে সোশ্যাল মিডিয়াতে। এটা সমাজ মাধ্যমের এবং সমাজ ব্যবস্থারও একটা বড় ফেলিয়ার। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে সমস্ত মানুষেরা তাদের নাম প্রকাশ এবং সেই সমস্ত, মানে নিতে পারছি না এমন ছবি, দেখতে পারি না চোখে এমন ছবি, দেখতে পারে গা কাটা দিচ্ছে এমন ছবি প্রকাশ হচ্ছে এবং আমরা শেয়ার করছি সেই সমস্ত ছবি, সেই সমাজ ব্যবস্থা কিন্তু কোথাও না কোথাও ব্যর্থ। আমি সেই সমাজ ব্যবস্থাকেও দায়ী করব। বেশ, সেখানে এত হ্যাঁ করছেন তো আমি এটাই বলছি, একটা চ্যানেল ফ্যাম তারা কালকে নির্যাতিতার বাবা মায়ের ছবি ব্লাড না করে যে পাবলিশ করেছে, তাহলে বলুন আগে তাদেরকে কেন ডাকা হয়নি? তাদেরকে ডাকা হয়নি কেন? নাটক করে করবে। সৌরভ বাবু যেই হোক, এটা তো আপনি বলছেন, মুশকিল হচ্ছে না বলছি, আপনি তো বলছেন, বলছেন, আমি তো ওয়েলকাম করছি। দুর্বিনীত কমিশনার বলছেন না কেন? দুর্বিনীত কমিশনার সোশ্যাল মিডিয়াকে এত দোষারোপ করে 15 জন এমন ইনফ্লুয়েন্সারকে ডেকেছে তাদেরকে সবাই চেনে। আপনি ফুটকাকে চেনেন না? চেনেন কি চেনেন না বলুন না? আপনি আর্য অগ্নিকে চেনেন না? আমি বলছি তো, আপনি চেনেন তো? এদের মধ্যে কে ছবি প্রকাশ করেছে বলুন তো? আমার কথা হচ্ছে আমি বলবো কে প্রকাশ করেছে। কোনো নাম বলবো না, আমি বলবো আপনার দলের এক সাংসদ করেছে, আপনার দলের এক সাংসদ করেছে, আপনার দলের এক সাংসদ সেজে গুজে দুঃখ প্রকাশ করতে গিয়ে করে ফেলেছে। ডাকা হয়নি এখনো পর্যন্ত। চন্দনবাবু, আমার কাকে ডাকা হয়েছে তা নিয়ে না, আমি কেন বলছি, যারা এটা করেছে তারা ভয়ঙ্কর অপরাধ করেছে, দেশের আইনের পরিপন্থী কাজ করেছে, তাদের ওখানে যা সাজা হওয়া উচিত হবে। কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু আজকে বিশ্বাস করুন কেন কোনো নির্দিষ্ট সেলিব্রিটি শোক প্রকাশ করলেন না, বা শোক প্রকাশ করে নিজের পেশার তাগিদে বিক্রি করে দেওয়া মেরুদণ্ড ফেরত চাইলেন না।
সেগুলো নিয়ে কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করেনি। সুপ্রিম কোর্ট আজকে একটাই কথা জিজ্ঞাসা করেছে রাজ্য সরকারকে, তারা কি করেছে এক তদন্তে, এবং দুই আরজি করটা যারা ভাঙতে এসেছিল তাদেরকে চিহ্নিতকরণে। এগুলোর একটারও যথাযথ উত্তর না পেয়ে করা যাবে কি করে? সেটা তো এআই করেছে, কেমন করে চিহ্নিত হবে? এই যে দেখুন চন্দনবাবু, সৃজিতা বলছেন এআই করেছে। এখন সৃজিতা কোনো রাজনৈতিক দল করেন না, সৃজিতা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক মতের শরিক হতে চাইছেন না। ওনার আপত্তি আছে, ভয়ঙ্করভাবে আপত্তি আছে। উনি এমনকি আমাকে এটাও বলছিলেন শোয়ের আগে যখন কথা হচ্ছিল, উনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটাও উনি বলবেন না। তো উনি বলবেন যে উনি বলছেন যে এটা রাজনৈতিক দাবি, যেই মুহূর্তে আমি বলবো আমাকে কিছু একটা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এই দাগানোতে ওনার ভয় আছে, কিন্তু দাগি সন্দীপকে পুনর্বাসনে মমতার ভয় নেই কেন? দেখো অনির্বাণ, প্রথমে বলি আমরা উত্তর কলকাতার মানুষরা যখন টালা ব্রিজ থেকে বাসটা আসে বা যায় তখনই কম লেখাপড়া জানা কিছু কন্ট্রাক্টর ভাই এই 10-12 বছর ধরে শুনছি আর কি, আরজি কর বলে যে স্টপেজটা আছে ওটা বলে না, বলে আরজি কল। তো আমার সত্যি খুব কোশ্চেন হতো যে কন্ট্রাক্টর ভাইরা কেন এরম বলে। এখন একটা মেয়ের জীবনের বিনিময়ে বুঝতে পারছি ওর ভেতরে কি কল রাখা আছে, মানে অদ্ভুত লাগছে। এখন সৌরভপ্রিয়বাবু দত্ত বলছেন, আপনি বলুন তো স্বাস্থ্যমন্ত্রীর নামও যা, স্বরাষ্ট্রমন্ত্রীর নামও তা, মুখ্যমন্ত্রীর নামও তা, তাহলে কাকে ছেড়ে কাকে বাঁচবেন? আপনি স্বাস্থ্যের গাফিলতি দেখতে যাবেন, পুলিশের সামনে ভেঙে দিয়ে চলে গেল সেই গাফিলতির দিকে। আসল প্রশ্নটা অন্য জায়গায়, রাজা রামমোহনের বাংলা থেকে মমতার বাংলা, এই তো ট্রান্সফরমেশন। ফলে একদম মেয়েদের পুড়িয়ে মারা যাবে না এই জায়গায় ছিল বাংলা, তার জন্য প্রিভি কাউন্সিল অব্দি লড়াই করতে যেতে হয়েছিল। আর মমতার বাংলায় এরকম হলো যে আপনি দেখুন পার্ক স্ট্রিট থেকে আরজি করের দূরত্বে আমি গুগল করে যা দেখলাম 8.3 কিলোমিটার, কিন্তু আসলে দূরত্বটা 13 বছরের। দময়ন্তী সেনকে মনে পড়ছে? তিনি পুলিশ অফিসার ছিলেন, তিনি যখন পার্কস্ট্রিট ঘটনার পর সরকারের সঙ্গে একমত হননি, তাকে পাহাড়ে যেতে হয়েছিল। আর আজকে আপনি দেখুন যে পুলিশের মেরুদণ্ডটাও তো এই 13 বছরে ধীরে 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 রাজনৈতিক এমন একটা চাপ তৈরি হয়েছে যে তাদের মেরুদণ্ডটা এরকম জায়গায় পৌঁছেছে যে আজকে যখন আরজি করের ঘটনা ঘটছে আমি সবার সাথে একমত, এখানে কারুর সাথে ইভেন সৌরভপ্রিয়র সাথেও দ্বিমত নেই। আপনি বলুন ঘটনাগুলো কি? 5টা তো পয়েন্ট। আত্মহত্যা প্রথমে কেন বলে দিল, বডিটাকে বাবা মাকে দেখতে দেবেন না কেন, তৃতীয় আপনি পুড়িয়ে দেবেন যত তাড়াতাড়ি পারা যায়। মীনাক্ষী মুখার্জি এবং ডিওয়াইএফআই সেদিনকে গাড়িটার চাকার তলায় শুয়ে পড়েছিল বলে আজকে গোটা পৃথিবী জানতে পারলো যে এই ঘটনার পিছনে কিছু গন্ডগোল আছে, নাহলে ওরা তো হুশ করে নিয়ে চলে যাচ্ছিল গাড়িটাকে। সেদিনকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছিলেন, তার বডিটা দান করার পর আমরা দৌড়ে ছুটে যারা হাসপাতালে এলেন যে কেন এত তাড়াহুড়ো, পুলিশ বলছে ছেড়ে দিন ছেড়ে দিন, রিপোর্টারদের বলছে, সবাইকে বলছে তাড়াতাড়ি পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পর এফআইআর হলো। চতুর্থ, যেখানে ইনসিডেন্ট হলো তার পাশের ঘরটা ভাঙলেন কেন, এত তাড়া কিসে আপনি বলুন। এবং পঞ্চমত, যিনি এই ঘটনায় সময় দায়িত্বে ছিলেন তাকে পুরস্কার দিলেন কারণ এই 5টাতে আকবর বাদশাহ থেকে হরিপদ কেরানি সব একমত। এই 5টাতে জীবনানন্দ দাশের ছেঁড়া চটি পায়ে বাজারের পোকা কাটা জিনিসের দরদাম করা অমল বিমল সবাই রাস্তায় এসেছে, তার জন্যই শাসক ভয় পাচ্ছে। শাসক তো ভয় পায় এই জায়গা থেকেই, আর দ্বিতীয় কোনো কারণ নয়। আর একটা সুবিধা হচ্ছে শাসকের যে কোনো ব্যাপারে, শিলাদিত্য এক গরিব চাষি 2.5 কিলোমিটার দূরে দাঁড়িয়েছিল, সারের দাম বেড়েছে জিজ্ঞেস করেছিল। এত ইন্টেলিজেন্স আপনার সিপির কাছে ইন্টেলিজেন্স না থাকতে পারে, আমাদের রাজ্যের প্রধানের কাছে প্রচুর ইন্টেলিজেন্স। 2.5 কিলোমিটার দূর থেকে তাকে মাওবাদী উনি সুকে বলে দিয়েছিলেন যে মাওবাদী। আপনি বুঝুন আজকের ইন্টেলিজেন্স কোথায় গেছে, যে চোখের সামনে মিডিয়ার সামনে আমাদের ধর্ণা মঞ্চ চলছে, তার সামনে দিয়ে কিছু মানুষ ভেঙে চুরে দিয়ে চলে গেল, আসল যে তথ্য প্রমাণগুলো ছিল সেগুলো নিয়ে চলে গেল। আমি দুটো জিনিস আবেদন করব, এক হচ্ছে সিবিআই এই যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এটাকেও সিবিআই তদন্তের মধ্যে নেওয়া উচিত। কোর্ট আজকে নির্দিষ্টভাবে কিছু বলেনি। দ্বিতীয়, আজকে বিকাশবাবু বলার চেষ্টা করলেন, আমি লাইভ স্ট্রিমে যা দেখছিলাম, যে এসআইটি গঠন করা হয়েছে। এই 4 বছরে আরজি কর মেডিকেল কলেজে যা যা গন্ডগোল হয়েছে, আর্থিক তছরূপ অন্যান্য, তা নিয়ে রাজ্য সরকার একটি এসআইটি গঠন করেছে। এটা আবার সেই এসআইটি সারদা বিভিন্ন কেসে আমরা দেখেছি সেই রকম ঘটনা ঘটবে না তো? যা যা ঘটেছে ওখানে ওই হাসপাতালের ভেতরে তো অভিযোগ না মারাত্মক মারাত্মক। আপনি ডাক্তারি ছাত্রকে ফেল করিয়ে দিয়ে তাকে সাপ্লি করিয়ে দিয়ে পাস করানোর মতো অভিযোগ হাসপাতালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে বিভিন্ন ধরনের দুর্নীতির চক্র। এই কাগজগুলো এসআইটি গঠনের নামে ঠিকভাবে তদন্তের পর্যন্ত চন্দনবাবুর কথাটাকে, চন্দন চ্যাটার্জির কথাটাকে ঠিক যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের বিক্ষোভটাকে রামবাম বলে বা ওদের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন, আমি উড়িয়ে দিতে পারতাম। রামবাম বলতাম না, মানে বামই বলতাম, উনি তো বামেদেরই রিপ্রেজেন্ট করছেন। উড়িয়ে দিতে পারতাম এটা ভেবে যে চন্দনবাবু নিশ্চয়ই আপনাদের শাসন সহ্য করতে পারে না বলে বলছে, কিন্তু উড়িয়ে দিতে পারছে না তার কারণ এই রিপাবলিক বাংলাতেই কয়েকদিন আগে আখতার আলী, সেই সময়কার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তিনি এসে কিছু নির্দিষ্ট অনিয়মের কথা বলেছিলেন।
এমন নয় যে রিপাবলিক বাংলাকে প্রথম বললেন, ভদ্রলোক চিঠি লিখেছিলেন। এমন নয় যে ব্যক্তিগত চিঠি লিখেছিলেন, অফিসিয়াল চিঠি, সরকারি চিঠি রাজ্যের ভিজিলেন্স কমিশনকে লিখেছিলেন এই দাগি সন্দীপের দাগি কাণ্ড কারখানার বিরুদ্ধে। চিঠির ডেট কী ছিল, কবে লিখেছিলেন, কি কি অভিযোগ ছিল? ময়ূক রঞ্জন ঘোষ আমারই সহকর্মী, রিপাবলিক বাংলার অপর সিনিয়র এডিটর, তাকে বলেছেন আক্তার আলী। একটু বিস্তারিতভাবে শুনি। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এই মুহূর্তে, প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আরজিকর হাসপাতালে, তিনি যে অভিযোগগুলো সন্দীপ ঘোষকে নিয়ে বলছেন, আক্তার বাবু আপনি যে কথাগুলো আগেও বলেছেন এবং এখনো বলছেন, এই সন্দীপ ঘোষকে জেরা করলে সিবিআই অনেক কিছু পেতে পারে, গোটা বিশ্ব এই মুহূর্তে আপনাকে শুনছে, রাজ্যপালও এই মুহূর্তে রয়েছেন, শুনছেন। আপনি একবার বলুন এই সন্দীপ ঘোষ আসলে কি কি জানেন? এবার সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা মাস্টার মাইন্ড, ও মেডিকেল নেক্সাসের একটা মাফিয়া। এবার ওর সঙ্গে আরো 5-6 জন আছে যারা পুরো বাংলাকে না বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে। আর কত ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দেওয়া, আর ও নিজে কারাপশনের জন্য আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো। গেস্ট হাউসকে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত, ওখানে সব অসামাজিক বেআইনি আর নোংরা নোংরা কাজ হয়, যেটা আমি মুখ খুলতে পারছি না। 100 বছর পুরানো মেডিকেল কলেজ, কিছুদিন আমিও ওখানে ছিলাম, কিন্তু ওই ভাষা না আমি আর বলতে পারছি না। আমি চাইছি যে খুব স্ট্রিক্ট তদন্ত হোক, 6-7 জনকে সরিয়ে দিয়ে শুধু আরজি কর না, পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে, পুরো বাংলাটা। আর ইউ বিলিভ মি, আমি নাম জানি, কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাকে ডেট পাবেন, লিডিং পাবেন না। এত পাওয়ারফুল তারা, এত পাওয়ারফুল তারা। আমাকে একটা কথা বলুন যে কিন্তু ওনার সঙ্গে যুক্ত, ওনার তার মধ্যে 2 জন তো ওনার গডফাদার, একজন আরো আছেন। এবং ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্রেজেন্ট চেয়ারম্যানকে পুরোটাই দায়িত্ব নিতে হবে। শুধু মিটিং করে ফিশ ফ্রাই খেয়ে কাজু খেয়ে চলে গেলে হবে না। যখন মানে কোনো প্রবলেম হবে তাকেও পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। যেহেতু উনি চেয়ারম্যান, ওনাকে সেই অনারটা দেওয়া হয়েছে, তো ওনাকেও কাঠগড়ায় খাড়া করা আমার মনে হয় উচিত।